আচ্ছা, একটা বিশাল স্কাইস্ক্রেপার বা ধরুন একটা বহুতল ভবনের কথা ভাবা যাক। হুম। এবার যদি বলি এই বিল্ডিংটা নিজে নিজেই বড় হচ্ছে, নিজের ভাঙা অংশ নিজেই মেরামত করছে, আবার নিজের খাবারও নিজেই তৈরি করে নিচ্ছে। হা, এটা তো প্রায় অসম্ভবই মনে হচ্ছে শুনতে। ঠিক তাই, কিন্তু আমাদের চারপাশে এমন লক্ষ লক্ষ আশ্চর্য ইঞ্জিনিয়ারিংয়ের নজির আছে যাদের আমরা সহজ কথায় উদ্ভিদ বা গাছ বলে ডাকি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটা গাছ এইসব জটিল কাজগুলো করে? এর রহস্যটা কিন্তু লুকিয়ে আছে তার গঠন রীতির একেবারে গোড়ায়, আর সেই গোড়ার কথাই হলো কলা বা টিস্যু। কলা বা টিস্যু? হ্যাঁ, একটা গাছের এক একটা অংশ, ধরুন তার মূল, কাণ্ড, পাতা, সবাই কিন্তু আলাদা আলাদা ইঞ্জিনিয়ারিংয়ের সমস্যা সমাধান করছে। আর এই কাজগুলোর জন্য তাদের বিশেষ কর্মী দল আছে। এই কর্মী দলগুলোই হলো কলা। বাহ, দারুণ একটা তুলনা তো। তাহলে আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সেই অসাধারণ বিষয়টাই ব্যবচ্ছেদ করতে চলেছি, উদ্ভিদ কলা। ঠিক। আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলোর গভীরে গিয়ে আমরা দেখব এই কর্মী দলগুলো আসলে কারা, তাদের কি কি বিভাগ আছে, আর কিভাবে তারা সবাই মিলে একটা গাছকে সচল রাখে। একদম। আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে একটা সাধারণ কোষ থেকে একজন বিশেষজ্ঞ কাঠমিস্ত্রি, পাইপলাইনের মিস্ত্রি বা রান্নাঘরের রাঁধুনি তৈরি হয়ে যায়। চলুন তাহলে এই উদ্ভিদের অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় প্রবেশ করা যাক। চলুন। ঠিক আছে, তাহলে একদম শুরু থেকে শুরু করি। এই যে আমরা বলছি কলা বা টিস্যু, জিনিসটা আসলে কি? মানে আমরা তো জানি সবচেয়ে ছোট একক হলো কোষ। হ্যাঁ, তাহলে কোষ থেকে কলার জন্মটা হয় কিভাবে? খুব সহজভাবে বললে, একই জায়গা থেকে জন্ম নিয়ে একই রকম দেখতে এবং একই ধরনের কাজ করে এমন একদল কোষের সমষ্টিকেই কলা বা টিস্যু বলে। আচ্ছা। জীবদেহ তৈরির ধাপগুলো যদি একটা সিঁড়ির মতো ভাবি, তাহলে প্রথম ধাপটা হলো কোষ। অনেকগুলো কোষ মিলে তৈরি করে দ্বিতীয় ধাপ, অর্থাৎ কলা। জীবদেহ। অর্থাৎ কোষ যদি একটা ইট হয় তাহলে কলা হলো সেই ইট দিয়ে গাঁথা একটা দেওয়াল। একদম ঠিক। কিন্তু সব দেওয়াল তো একরকম হয় না, কোনোটা ভার বহন করে, কোনোটা হয়তো শুধু পার্টিশন দেয়। উদ্ভিদের ক্ষেত্রেও কি কলার কাজগুলো এমন আলাদা? ঠিক এই জায়গাতে এই বিষয়টা আরও মজার হয়ে ওঠে। উদ্ভিদের সমস্ত কলাকে তাদের একটা বিশেষ ক্ষমতার উপর ভিত্তি করে প্রধানত দুটো বড় ভাগে ভাগ করা যায়। একটা বিশেষ ক্ষমতা? সেটা কি? সে ক্ষমতাটা হলো বিভাজন, মানে সংখ্যায় বাড়ার ক্ষমতা। বিভাজন ক্ষমতা? তার মানে কিছু কলার কোষ বিভাজিত হয়ে সংখ্যায় বাড়তে পারে আর কিছু পারে না, এই তো? একদম ঠিক। এই ক্ষমতার উপর ভিত্তি করেই প্রথম ভাগটা হলো ভাজক কলা বা মেরিস্টেম্যাটিক টিস্যু। ভাজক কলা? হ্যাঁ, এদের কোষগুলো সবসময় বিভাজনের জন্য প্রস্তুত থাকে, অনেকটা একটা কারখানার সার্বক্ষণিক নির্মাণ ইউনিটের মতো। বাহ। আর দ্বিতীয়টা? আর দ্বিতীয় ভাগটা হলো স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। এরা হলো সেই কারখানার অভিজ্ঞ কর্মী, যারা একটা নির্দিষ্ট কাজে বিশেষজ্ঞ হয়ে গেছে এবং আর নতুন কর্মী তৈরি করে না। দারুণ। তাহলে এই সার্বক্ষণিক নির্মাণ ইউনিট মানে ভাজক কলা, এরা গাছের ঠিক কোন কোন জায়গায় থাকে? এদের কাজটা ঠিক কি? যেহেতু এদের মূল কাজই হল নতুন কোষ তৈরি করে গাছকে বড় করা, তাই স্বাভাবিকভাবেই এদেরকে পাওয়া যায় গাছের সব বর্ধনশীল অংশে। যেমন? যেমন ধরুন, মূল আর কাণ্ডের একেবারে ডগায়। এরা ক্রমাগত বিভাজিত হয়ে মূলকে মাটির গভীরে আর কাণ্ডকে আকাশের দিকে বাড়িয়ে তোলে। ও আচ্ছা, মানে দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি ঘটানো। ঠিক, শুধু তাই নয়, নতুন পাতা, মুকুল বা ফুল তৈরি করা, এই সবই ভাজক কলার কাজ। তার মানে এরা হলো গাছের গ্রোথ ইঞ্জিন। আচ্ছা, একটা প্রশ্ন, গাছের ডালে যদি কোনো কারণে ক্ষত হয় বা ভেঙে যায়, সেটাও কি এরাই সারিয়ে তোলে? হ্যাঁ, একদম। গাছের ক্ষতস্থান পূরণেও এই ভাজক কলার কোষগুলোই এগিয়ে আসে। বিভাজনের মাধ্যমে নতুন কোষ তৈরি করে সেই ক্ষতটা ভরাট করে দেয়। বোঝা গেল। তাহলে ভাজুক কলার কোষগুলো যারা সবসময় বিভাজিত হচ্ছে তারাই একটা সময়ে স্থায়ী কলায় পরিণত হয়। এই রূপান্তরটা কিভাবে ঘটে? ঠিক তাই। ভাজক কলার কোষগুলোই যখন বিভাজন করার ক্ষমতা হারিয়ে ফেলে, হুম। তখন তারা একটা নির্দিষ্ট আকার পায় এবং একটা নির্দিষ্ট দায়িত্ব কাঁধে তুলে নেয়। তখনই তাদের বলা হয় স্থায়ী কলা। ও,
মানে অনেকটা একজন শিক্ষানবিশ কর্মী যখন প্রশিক্ষণ শেষে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়ে যায় সেরকম। একেবারে ঠিক উদাহরণ। তখন তার কাজ আর নতুন কর্মী তৈরি করা নয়, বরং নির্দিষ্ট একটা দায়িত্ব পালন করা। যেমন গাছকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করা, জল আর খাবার পৌঁছে দেওয়া বা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করা। তার মানে উদ্ভিদের যত রকম কাঠামোগত কাজ আর পরিবহন ব্যবস্থা তার সবই এই স্থায়ী কর্মীরাই সামলায়। আচ্ছা, এই স্থায়ী কলার মধ্যেও তো নিশ্চয়ই বিভিন্ন বিভাগ আছে। অবশ্যই আছে। এদের কোষের গঠনের ওপর ভিত্তি করে স্থায়ী কলাকে আবার দুটি প্রধান ভাগে ভাগ করা হয়। কি কি? একটি হল সরল স্থায়ী কলা এবং অন্যটি জটিল স্থায়ী কলা। নামটা শুনেই মনে হচ্ছে সরল কলার গঠনটা বেশ সহজ সরল হবে, তাই কি? একদম। কারণ সরল কলাগুলো মাত্র এক ধরনের কোষ দিয়ে তৈরি, যেন একটা টিমের সবাই একই রকম দেখতে আর একই কাজ করে। আচ্ছা। এই সরল কলার মধ্যে আবার তিনটি প্রধান বিভাগ রয়েছে। প্রথমটি হল প্যারেনকাইমা। প্যারেনকাইমা, এদের কাজ কি? এদেরকে বলা যেতে পারে গাছের সবচেয়ে সাধারণ এবং বহুমুখী কর্মী। এদের কোষগুলো জীবিত থাকে আর কোষপ্রাচীরটা খুব পাতলা হয়। বহুমুখী মানে অনেক রকম কাজ করে। হ্যাঁ, যেমন যখন এদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। তখন এদের একটা বিশেষ নামও আছে, ক্লোরেনকাইমা। ও, ক্লোরেনকাইমা। আবার এরাই উদ্ভিদের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে এবং বিভিন্ন বর্জ্য পদার্থকেও নিজের মধ্যে জমিয়ে রাখে। এই প্যারেনকাইমা নিয়ে একটা মজার তথ্য আমার জানা আছে। কচুরিপানা বা অন্যান্য জলজ উদ্ভিদ যে জলে ভেসে থাকে তার পেছনেও কিন্তু এরাই আছে। ঠিক। এদের কোষের মধ্যে নাকি বড় বড় ফাঁকা জায়গা বা বায়ু কুঠুরি তৈরি হয়, যা বাতাস ধরে রাখে। তখন এদের নাম হয় অ্যারেনকাইমা। চমৎকার পয়েন্ট। হ্যাঁ, এই অ্যারেনকাইমাই হল জলজ উদ্ভিদের লাইফ জ্যাকেট। আচ্ছা। এবার আসি সরল কলার দ্বিতীয় প্রকারে, কোলেনকাইমা। এরাও জীবিত কোষ, কিন্তু এদের কোষপ্রাচীরটা সব জায়গায় সমান পুরু নয়, কোণাগুলো একটু বেশি পুরু হয়। কোনাগুলো পুরো। আচ্ছা, এদের কাজটা কি? এরা হলো গাছের ফ্লেক্সিবল সাপোর্ট বা নমনীয় স্তম্ভ। নমনীয় স্তম্ভ ব্যাপারটা ঠিক কেমন? ধরুন একটা কচি লাউ বা কুমড়োর ডগা, ওটা বেশ শক্ত, কিন্তু ঝড়ে বা বাতাসে সহজেই দোলে, ভেঙে যায় না। হ্যাঁ, তা তো ঠিক। এই যে একই সাথে দৃঢ়তা আবার নমনীয়তা, এই দুটো গুণই দেয় কোলেনকাইমা। এরা গাছকে বাঁকতে সাহায্য করে, কিন্তু ভাঙতে দেয় না। বাহ, তার মানে এরা হলো সেই সব ইঞ্জিনিয়ার যারা এমন কাঠামো বানায় যা ভূমিকম্পেও টিকে থাকে, কিছুটা দুলে গিয়ে চাপটা সামলে নেয়। হা, বলা যেতে পারে। তাহলে তৃতীয় প্রকারটা নিশ্চয়ই আরও কঠিন আর অনমনীয়। ঠিক ধরেছেন। সরল কলার তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী সদস্য হল স্ক্লেরেনকাইমা। এদের মূল কাজ হল গাছকে সর্বোচ্চ যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা দেওয়া। এরা হল গাছের কংক্রিট পিলার। এক মিনিট, আমি সোর্সে যা পড়লাম তাতে বলা হয়েছে এই কোষগুলো নাকি মৃত। এটা তো খুব অদ্ভুত লাগছে। একটা মৃত জিনিস কিভাবে একটা জীবন্ত গাছকে শক্তি দেয়? এটাই তো উদ্ভিদ জগতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং বিস্ময়। হ্যাঁ, স্ক্লেরেনকাইমা কোষগুলো পরিণত অবস্থায় মৃত থাকে। কিন্তু কিভাবে? এদের কোষ প্রাচীরে লিগনিন নামে একটা রাসায়নিক পদার্থ জমা হয়ে প্রাচীরটা অস্বাভাবিক রকমের পুরু আর শক্ত হয়ে যায়, ফলে ভেতরের জীবন্ত অংশটা মরে যায়। ও, কিন্তু এই লিগনিনযুক্ত পুরু প্রাচীরটা একটা ফাঁপা কিন্তু অত্যন্ত মজবুত কাঠামো হিসাবে রয়ে দেয়। এই লক্ষ লক্ষ মৃত কোষের কঙ্কাল মিলেই গাছকে শক্তপোক্ত করে তোলে। উদাহরণ কি হতে পারে? পাটের আঁশ, নারিকেলের ছোবড়া বা পেয়ারার দানার মতো যে কিচকিচে অংশটা। ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এগুলো সবই স্ক্লেরেনকাইমা কলার উদাহরণ। অবিশ্বাস্য। তার মানে মৃত্যু এখানে একটা কাজের অংশ। আচ্ছা, এই সরল কলাগুলো তো একাই একটা কাজ সামলে নিচ্ছে, কিন্তু গাছের তো আরও অনেক জটিল কাজ আছে, যেমন ধরুন মূল থেকে পাতায় জল নিয়ে যাওয়া। হ্যাঁ, অনেক উঁচুতে। এই ধরনের বড় প্রজেক্টের জন্য কি এক ধরনের কোষে কাজ চলে? না, চলে না। আর সেই কারণেই উদ্ভিদের রয়েছে জটিল স্থায়ী কলা। এদের নাম জটিল কারণ এরা সরল কলার মতো এক ধরনের কোষ দিয়ে তৈরি নয়, তাহলে বরং এরা একাধিক ধরনের কোষের একটি দল, যারা সবাই মিলে একটা বড় আর জটিল কাজ সম্পন্ন করে। পরিবহনের মতো গুরুত্বপূর্ণ কাজ করে বলে এদেরকে সংবহন কলাও বলা হয়। আর এই সংবহন কলারই তো দুটো প্রধান ভাগ, জাইলেম আর ফ্লোয়েম, তাই না? একদম। প্রথমটা হলো জাইলেম,
এর প্রধান কাজ হল উদ্ভিদের ওয়াটার সাপ্লাই সিস্টেম হিসেবে কাজ করা। ওয়াটার সাপ্লাই সিস্টেম? অর্থাৎ মূল দিয়ে মাটি থেকে যে জল আর খনিজ লবণ উদ্ভিদ শোষণ করে সেটাকে কাণ্ড আর শাখা প্রশাখার মধ্যে দিয়ে একেবারে পাতা পর্যন্ত পৌঁছে দেওয়া। এটা তো একটা বিশাল পাইপলাইন সিস্টেম। ঠিক। আর এই পাইপলাইনটা তৈরি হয়েছে 4 ধরনের ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে: ট্র্যাকিড, ভেসেল, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা। জাইলেম নামটা নিয়েও একটা দারুণ ব্যাপার আছে। জাইলেম শব্দটা নাকি একটা গ্রিক শব্দ জায়োলস থেকে এসছে, যার মানে হলো কাঠ। ঠিক তাই। তার মানে আমরা যখন একটা কাঠের টেবিল বা চেয়ার দেখি, আমরা আসলে গাছের জল পরিবহনের একটা বিশাল আর শুকনো পাইপলাইন সিস্টেম দেখছি। ব্যাপারটা এভাবে তো ভাবিনি কখনো। একদম। আমরা যে কাঠ ব্যবহার করি তা আসলে গাছের সেকেন্ডারি জাইলেম কলা। বাহ! এবার আসা যাক জটিল কলার দ্বিতীয় অংশে, যার নাম ফ্লোয়েম। ফ্লোয়েমের কাজটা অনেকটা জাইলেমের উল্টো। উল্টো মানে? জল নিচে নামায়? হা, না। ফ্লোয়েম হল উদ্ভিদের ফুড ডেলিভারি সার্ভিস। ফুড ডেলিভারি সার্ভিস? হ্যাঁ, পাতায় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শর্করা বা খাবার তৈরি হয়, সেই তৈরি হওয়া খাবার উদ্ভিদের সমস্ত জীবন্ত অংশে পৌঁছে দেওয়াই ফ্লোয়েমের কাজ। ও আচ্ছা, মানে যেখানে খাবার দরকার সেখানে পৌঁছে দেয়। ঠিক। বাড়ন্ত ফল, নতুন পাতা বা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার জন্য মূলে সব জায়গায় খাবার পৌঁছে দেয় এই ফ্লোয়েম। এটাও বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে তৈরি। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, যা শিক্ষার্থীদের খুব কাজে দেবে। জল শব্দের জ থেকে জাইলেম, কারণ জাইলেম জল পরিবহন করে। আর ইংরেজি ফুড FOOD, ফুডের ফ থেকে ফ্লোয়েম, কারণ ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। কিন্তু এই যে পুরো ব্যবস্থাটা, জল ওপরে উঠছে, খাবার বিভিন্ন দিকে যাচ্ছে, কোনো পাম্প বা মোটর ছাড়াই, এটা সত্যি অবাক করার মতো। অবশ্যই। আর এই সব কিছুর পেছনে রয়েছে উদ্ভিদ কোষের নিজস্ব কিছু বিশেষত্ব। এই কলাগুলোর গঠন আর কাজ কোনোটাই সম্ভব হতো না যদি না উদ্ভিদ কোষের কিছু মৌলিক বৈশিষ্ট্য থাকত। যেমন কোষ প্রাচীর বা সেলুলোজের ভূমিকা, তাই তো? একদম। প্রাণী কোষের বাইরে কোনো প্রাচীর থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের বাইরে সেলুলোজ দিয়ে তৈরি একটা শক্ত এবং দৃঢ় কোষ প্রাচীর, সেল ওয়াল থাকে। আচ্ছা। এটাই কোষকে একটা নির্দিষ্ট আকার দেয় এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। স্ক্লেরেনকাইমার মতো কলা যে গাছকে দৃঢ়তা দেয়, তার মূল ভিত্তি হল এই শক্ত কোষ প্রাচীর। আর প্লাস্টিডের ভূমিকাও তো বিশাল। ওগুলো ছাড়া তো গাছের রান্নাবান্না আর সাজগোজ সবই বন্ধ হয়ে যাবে। হা, ঠিক তাই। প্লাস্টিড হল উদ্ভিদ কোষের এক বিশেষ অঙ্গাণু। এদেরও 3 ধরনের প্রধান কর্মী আছে। প্রথমটি হল ক্লোরোপ্লাস্ট, যার ভেতরে থাকে সবুজ রঙের ক্লোরোফিল। হ্যাঁ, এরাই হল গাছের সোলার প্যানেল, যারা সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে। আর দ্বিতীয়টি তাহলে ক্রোমোপ্লাস্ট। এরাই তো ফুল আর ফলকে এত রঙিন আর আকর্ষণীয় করে তোলে। হ্যাঁ, দ্বিতীয়টি হল ক্রোমোপ্লাস্ট। এদের মধ্যে সবুজ ছাড়াও অন্য সব রঙের রঞ্জক থাকে: লাল, হলুদ, কমলা। এরা হল গাছের মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্ট? কারণ এই রঙিন ফুল আর ফল দেখেই কীটপতঙ্গ আর পাখিরা আকৃষ্ট হয়, যা পরাগায়নে সাহায্য করে। বাহ! আর তৃতীয়জন লিউকোপ্লাস্ট, সে তো পর্দার আড়ালেই কাজ করে, তাই না? ঠিক। লিউকোপ্লাস্ট হল বর্ণহীন প্লাস্টিড। গাছের যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, সেখানে এদের পাওয়া যায়। এরা তাহলে কি করে? এরা হল গাছের গুদাম ঘর বা স্টোর রুম। এদের প্রধান কাজই হল খাদ্য সঞ্চয় করে রাখা। প্যারেনকাইমা কলা যে খাদ্য সঞ্চয় করে তা আসলে এই লিউকোপ্লাস্টের মধ্যেই জমা থাকে। তাহলে পুরো ব্যাপারটা যদি আমরা এক জায়গায় করি, বিষয়টা দাঁড়াচ্ছে যে উদ্ভিদ কলা মূলত 2 প্রকারের। একদল হলো ভাজক কলা, মানে গাছের নির্মাণ শ্রমিক, যারা সব সময় নতুন কোষ তৈরি করে গাছকে বড় হতে সাহায্য করছে। আর দ্বিতীয় দল হলো স্থায়ী কলা, যারা একটা বিশেষ কাজে দক্ষ হয়ে গেছে। কেউ গাছকে শক্তি দিচ্ছে, কেউ জল পৌঁছে দিচ্ছে, কেউ বা খাবার। এবং এই দক্ষ কর্মীদের মধ্যেও আবার 2টো স্তর আছে: সরল কলা, যেখানে এক ধরনের কোষই একটা দায়িত্ব পালন করছে, আর জটিল কলা, যেখানে বিভিন্ন ধরনের কোষের একটা টিম মিলে একটা বড়সড় সাপ্লাই চেনের মতো বিশাল কাজ সামলাচ্ছে। জাইলেম জল আনছে আর ফ্লোয়েম খাবার পৌঁছে দিচ্ছে। পুরো ব্যবস্থাটা একে অপরের সাথে এমনভাবে জড়িত, যা যে কোনো আধুনিক ফ্যাক্টরির চেয়েও অনেক বেশি নিখুঁত আর কার্যকর। আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা দেখলাম প্রত্যেক কলার একটা নির্দিষ্ট কাজ আছে।
এবার ভাবুন তো, যদি কোনো উদ্ভিদে স্ক্লেরেনকাইমা কলা ঠিকমতো তৈরি না হতো, সেই লিগনিন জমা না হতো, তাহলে কি বিশাল বিশাল গাছগুলো সোজা হয়ে দাঁড়াতে পারত না। অথবা যদি জাইলেমের পাইপলাইনে কোনো সমস্যা হতো, তাহলে কি এক ফোঁটা জলও গাছের চূড়া পর্যন্ত পৌঁছাতো? এই যে একে অপরের উপর নির্ভরশীলতা, এই আন্তঃসম্পর্কগুলো নিয়েই তো জীবজগৎ এতটা বিস্ময়কর।